হ্যালো, ইয়েস স্যার। ওকে, লাস্ট ক্লাসে ছিল না, লাস্ট ক্লাস দেখছো? আমি রেকর্ডিং দিয়েছিলাম। জি, দেখেছি। ওকে, গুড। লাস্ট ক্লাসেও বলেছিলাম, এখনও বলতেছি, দ্যাট তুমি যেহেতু ছিল না, দ্যাট তোমার কোনো যদি এখনও যদি কোনো স্পেসিফিক টাইপ অফ কোয়েশ্চেনে, আই রিপিট, স্পেসিফিক টাইপ অফ কোয়েশ্চেনে যদি কোনো সমস্যা থাকে ফ্রম এনি টপিক, ইউনিট 1 আর ইউনিট 2-র কথা বলতেছি আর কি, ঠিক আছে? ফ্রম এনি টপিক, ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2, আই উড সে যে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি জানাইতে পারো, ঠিক আছে? আমি কিন্তু সবাইকে বলছি। সো এই কারণ টু বি অনেস্ট দিস ইজ দ্য লাস্ট মান্থ, বিকজ এপ্রিলের দিকে আমরা মক শুরু নিব, ঠিক আছে? সো ইটস দ্য লাস্ট মান্থ টু বেসিক্যালি রিজলভ ইউর উইকনেসেস অর রিজলভ দ্য এনি টপিক্স, এনি টপিক, মানে টপিক বলতে আর কি বলবো, স্পেসিফিক টাইপ অফ কোয়েশ্চেন, লাইক লেটস সে হ্যাসলো রিলেটেড তোমার যতগুলো প্রশ্ন আছে ওগুলো রিলেটেড বেসিক্যালি, মানে তোমার যদি কোনো প্রবলেম থাকে, আহ, ওগুলো দেখা, কিংবা ওগুলো একটু মানে আবার চেষ্টা করে প্র্যাকটিস করি কিনা, কিংবা তোমার কনফিউশন আছে কিনা ওইটা আমি যাতে দেখাইতে পারি। সো দিস টাইপ অফ স্টাফ আর কি। যদি তোমার কোনো স্পেসিফিক টপিকের কোয়েশ্চেনগুলো এখনও তুমি মনে করো তুমি ইস্যু ফেস করতেছো সলভ করতে, দেন নাও ইজ দ্য টাইম টু বেসিক্যালি আইডেন্টিফাই দোজ অ্যান্ড শেয়ার ইট। বুঝছো কি বলছি? জি, ওকে। এটা ইম্পর্টেন্ট। তারপরে আমরা ইউনিট থ্রি, কারণ আমি কিন্তু মানে ইউনিট থ্রি শুরু করার মানে ইউনিট থ্রি শুরু করবো নেক্সট ক্লাস থেকে, অ্যান্ড দেন ইউ ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড আফটার ইউনিট থ্রি বেশি দিন বাকি থাকবে না মকের জন্য। সো ওই সময়টাই গ্যাপ থাকবে, যদি তুমি কিছু পাঠাও কিংবা যারা কেউ পাঠাবে তাদের প্রবলেমসগুলো দেখাই দিবেন। আফটার দ্যাট দ্য মকস আর ক্যান স্টার্ট। মকের সময় কিন্তু এত বেশি সময় পাবো না, কারণ মকের পরেই কিন্তু মক ডিসকাশন। এটা হইতে হইতে এপ্রিল চলে যাবে, অ্যান্ড দেন ইটস মে, the real month begins for exams. So you can clearly understand টাইমের শর্টেজ। সো যা করার এখনই করতে হবে। আর আমি দিয়ে দিব, কি বলে, কমনলি আস্কড কোয়েশ্চেন নামে একটা পিডিএফ আছে। এইটা বেসিক্যালি আমি ভাবতেছি ইউনিট থ্রি, মানে এটা দিয়ে দিব আই থিঙ্ক কালকে, আজকেই দিয়ে দিব কিংবা কালকেই দিয়ে দিব এটা হোয়াটসঅ্যাপের মধ্যে। এটা সাজেশন থাকবে, সবাইকেই বলতেছি আর কি, যে এটা সাজেশন থাকবে, এটা যেন তুমি প্রিন্ট করে ফেলো, বেটার হয় আর কি। কারণ এটার মধ্যে বেসিক্যালি অ্যারাউন্ড 2019 থেকে 2024 পর্যন্ত তোমার অলমোস্ট অলমোস্ট অল ইয়ে আছে, কি বলে, কোয়েশ্চেন আছে, অলমোস্ট অল কোয়েশ্চেন্স, মানে সিএ কিউ আর কি, কমনলি আস্কড কোয়েশ্চেন তোমার কম্পাইল করা। অ্যান্ড এইটার জন্য আমাদের আছে, মানে একটু দাঁড়াও, একটা চ্যানেলে দেখাই, তোমার কাছে যদি মনে হয় কষ্ট হয় মানে বুঝতে, দেন আমি যদি দেখাই, আই উইল শেয়ার দ্য লিঙ্ক, তো নো প্রবলেম, বাট আমি যদি একটু দেখাই, 1 মিনিট। এই যে থিঙ্ক আই হ্যাভ ফর ইউনিট 1 আর ইউনিট 2-র জন্য, আমি এটা দিয়ে দিব অবশ্য চ্যানেল ইয়েটা, বাট দেন এগেন আমি জাস্ট এখানে দেখাই দিতেছি সবার জন্য। এই ভিডিওটা একটু দেখবা, আমাদের চ্যানেলেই, এক্সাম এসেনশিয়ালের চ্যানেলেই বেসিক্যালি এটা আছে। আহ, বলতে পারো ইউনিট ওয়ানের যতগুলা বলতে পারো মোস্ট কমন ইম্পর্টেন্ট অ্যান্ড ডিফিকাল্ট কোয়েশ্চেন্স আছে, এগুলো কিন্তু এক্সপ্লেন করা হয়েছে। হ্যাভ ইউ চেক দিস বিফোর? ডিড ইউ চেক ইট বিফোর? Yes, দেখেছিলাম আমি। আচ্ছা, দেখছো, তাহলে তো খুব ভালো হয়েছে। এইটাই আর কি বেসিক্যালি। এই জিনিসটা তুমি দেখে থাকো, দেন আই গেস পিডিএফ দরকার নাই। আহ, এইটা আমি এক্সপ্লেন করেছিলাম অনেক আগে, আমি অনেক আগে কম্পাইল করেছিলাম। সো এইটা যদি দেখো, দেন তোমার জন্য বলতে পারো অনেকটা মানে কোয়েশ্চেন পেপারের জন্য রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? পার্ট ওয়ানটাও দেখবা, ওকে। এটা হইতেছে তোমার পার্ট ওয়ান আছে, পার্ট টুও বোধ হয় আছে, ইফ আই এম নট রং। আই থিঙ্ক এই যে দিস ইজ, আই থিঙ্ক, আচ্ছা এই যে এটা পার্ট টু, এটা পার্ট ওয়ান, অ্যান্ড এটা হইতেছে তোমার ইউনিট টুর জন্য, ঠিক আছে? ঘন্টা 43 মিনিট, এটা হইতেছে জাস্ট ফর ইউনিট টু। এটা বলতে পারো পুরোটাই মানে ইউনিট টুর উপরে যতগুলো ইয়ে আছে, মোস্ট কমন ইম্পর্টেন্ট অ্যান্ড ডিফিকাল্ট কোয়েশ্চেন্স এক্সপ্লেইন। সো এটার মধ্যে আমি ডিফিকাল্ট বলবো না, আই উড সে দ্য মোস্ট কমন অ্যান্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, দোজ আই উড সে ইজ বেটার, আই উড সে। তো এই
ভিডিওসগুলো দেখবা, চেষ্টা করবা দেখতে। 3টা ভিডিওটা চেষ্টা করো। আমি তবুও ইউটিউবে মানে কি বলে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দেবো যাতে সবাই দেখতে পারে আর কি। এই ভিডিওগুলো দেখলে না বলতে আফটার ইউ হ্যাভ ডান দ্য পাস্ট পেপারস অ্যান্ড এভরিথিং, মকের আগে দেখবা। মকের আগে দেখলে সবচেয়ে ইম্পর্টেন্ট হয়। তাহলে মনে করো কোন কোন কোয়েশ্চেনগুলো মনে করো বেশি রিপিটেড আসছে কি বলে রিসেন্ট ইয়ার্সে, ওগুলো মনে করো তুমি ক্যাচ করতে পারবা। ক্যাচ করার পরে ইউ ক্যান অ্যাটলিস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট মানে যে কোন কোন কোয়েশ্চেন মানে কোন টাইপ অফ কোয়েশ্চেন কিংবা কোন কোন টপিকগুলো একটু পরে আসতে হবে কিংবা নোটগুলো একটু দেখে যেতে হবে, এটা তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারবে। অ্যান্ড দ্যাটস দ্য মোস্ট ক্রুশাল পার্ট অফ গেটিং at least স্ট্যান্ডার্ড মার্ক ইন ইউনিট 1 or ইউনিট 2। মানে এটা করলে কিংবা এভাবে যদি তুমি এগো, ইটস ফর এভরিওয়ান বেসিক্যালি, নট ইউ, ইউ ক্যান অ্যাটলিস্ট গেট আ স্ট্যান্ডার্ড মার্ক। ঠিক আছে, এ স্টার পাওয়ার জন্য হয়তো বা অন্য কিছু করা লাগবে, বাট আই ক্যান গ্যারেন্টি ইউ এ হয়ে যাবে। So that's what I'm trying to say, that if you follow this guideline or the way I told you, ঠিক আছে? তো বাকিটা ইয়ে দেখবে, সৃষ্টিকর্তা দেখবেন স্টারের ব্যাপারটা আর কি, ওটা একটু এক্সট্রা কিছু কাজ করা লাগে আর কি, বাট দেন এগেন এইটা হলো কথা। ওকে, মকের জন্য কি 2019 থেকে শুরু করব? মকের জন্য মানে 2019 থেকে বলতে কি কোয়েশ্চেন পেপার? জি, ইয়ার ওয়াইজ হ্যাঁ, কোয়েশ্চেন প্রিপারেশন। পেপার তো আমি ওয়ার্কশিটের মাধ্যমে, তুমি দেখো আমি যদি দেখাই, তুমি তো ওয়ার্কশিটসগুলো তো করছো, রাইট? ওয়ার্কশিটসগুলো করছো না? জি, ওয়ার্কশিটস, 23 পর্যন্ত ছিল। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্কশিটসগুলো আমি যদি বলি তোমাকে, আমাদের ওয়ার্কশিটগুলো তোমার 2020, 2021, 2022, ঠিক আছে? আর 2023টা তোমাদেরকে কিন্তু হোমওয়ার্ক দিয়েছিলাম, এটা করছো আশা করি, তাই না? তাহলে দেখো তোমার কিন্তু জি, এখানে এই 4টা ইয়ার শেষ বলতে গেলে। 2024 আমি দেখাই দিছি, তোমার ক্লাসের মধ্যে ইউনিট 1 আর ইউনিট 2 দেখাই দিছি, ঠিক আছে? 2019 যেটা, এটার ইউনিট 1 আর ইউনিট 2, এটা অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমি ভাবতেছি হোমওয়ার্ক দিয়ে দিব, বেস্ট হয়। তোমরা 19 করছো না, রাইট? ইউ গাইজ ডিড নট ডু 19 ইফ আই এম নট রং। এটাকে হোমওয়ার্ক হিসেবে নিয়ে ফেলো, বেটার হয়, তাহলে মনে করে শেষ হয়ে যাবে। আর রিসেন্ট ইয়ার্সগুলো আমি চাইলে, আই মিন আই ডোন্ট ওয়ান্ট ইউ গাইজ টু গিভ, কারণ রিসেন্ট ইয়ার্সগুলো হয়তো বা খুব সম্ভবত মকে দিব। প্লাস রিসেন্ট ইয়ার্সের তুমি আমাদের এক্সাম এসেনশিয়ালসের ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবা পেপার ডিসকাশন এন্ড এভরিথিং, সো ইন আ সেন্স ওইটা দেখলেও হবে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড কি বলছি? জি, এই হইলো কথা। তো দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে, দ্যাট তুমি হোমওয়ার্ক দিয়ে দিই, তুমি 2019টা প্র্যাকটিস করো, সবাইকেই দিয়ে দিচ্ছি আর কি বেসিক্যালি। জানুয়ারি 2019, জুন 2019, আর মনে হয় অক্টোবরটা আছে ইফ আই এম নট রং, একটু দাঁড়াও, লেট মি চেক ইফ দেয়ার ইজ অক্টোবর নট নট। জুন আছে, অক্টোবর 19 আছে, মে 19 আছে, ইয়েস। ওকে, তাহলে মনে হয় না জ্যান নাই, বাট আমি জ্যান লাস্ট বার দেখে ফেলি। দাঁড়াও, where is it? উম, আচ্ছা আছে, জানুয়ারি 19 আছে, কিন্তু মজার ব্যাপার হইতেছে জানুয়ারি 19-এর জাস্ট ইউনিট 1টাই আছে, ইউনিট 2টা হইছে না। ওকে, তো আমি যদি একটু বলি, jan 2019, এটা শুধু ইউনিট 1 করবা, ইউনিট 1 ইউনিট 2 দুইটাই করবা। আর অক্টোবর 2019-এর ইউনিট 1 ইউনিট 2 দুইটাই করবা, ঠিক আছে? এইটার হোমওয়ার্ক বেশি সময় যেহেতু নাই, এটার হোমওয়ার্ক সাবমিশন করবা তোমরা নেক্সট উইকের ভিতরেই, 2 তারিখ, 2nd এপ্রিল। আই হোপ ইট ইজ অ্যাচিভেবল, বেশি পেপার না, 1 2 3 4 5টাই পেপার তো, ঠিক আছে? 2nd এপ্রিলের ভিতরে আমি চাই যেন এই হোমওয়ার্কটা হয়ে যায়, তাহলে তোমাদের 19টাও ধরা হয়ে যাবে। ইউনিট 3 লাস্টের দিকে আমরা করব, কারণ ইউনিট 3-র জন্য অনেক সময় থাকবে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আপাতত ইউনিট 1 আর ইউনিট 2টা ফোকাস করো,
কমনলি আস্কড কোয়েশ্চেনের যে ভিডিও দুইটা বলছিলাম, আনিশা আই থিঙ্ক ইউ মাইট হ্যাভ মিসড ইট, কারণ তুমি লাস্টে জয়েন করছো, রেকর্ডিং দেখে নিও। বাট আমি যেটা বলতেছিলাম, ইউটিউব আমাদের এক্সাম এসেনশিয়ালসের ইউটিউব চ্যানেলে বেসিক্যালি দুইটা ভিডিও আছে, কমনলি আস্কড কোয়েশ্চেন্স অফ ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2, মোস্ট কমন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্সগুলো। ওই দুইটা ভিডিও, মানে তিনটা ভিডিও আছে বেসিক্যালি, ওই তিনটা ভিডিও অবশ্যই দেখবা। অ্যারাউন্ড 1 ঘন্টা 20 মিনিট করে বেসিক্যালি। সো ওগুলো দেখলে বেসিক্যালি তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারবে যে কোন কোন টপিক্সের উপরে তোমাকে বেশি ফোকাস করতে হবে। নট, আই মিন ইউ উইল ফোকাস এভরি টপিক, দ্য হোল সিলেবাস অফ কোর্স, বাট কোনগুলো থেকে বেশি ফোকাস করতে হবে, যেহেতু বেশি প্রশ্ন আসে ওইগুলো টপিক থেকে, ওগুলো আমাদেরকে একটু মানে ওগুলা দেখতে, কোনগুলো দেখতে হবে ওইটা তুমি বুঝতে পারবা। ঠিক আছে? আর ইউ আর গিভিং অল অফ দ্য ইউনিটস, রাইট আনিশা? ক্যান ইউ হিয়ার মি? শুনতেছে না। আচ্ছা, আমি এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। 1 মিনিট। তো এটা পিন করে রাখবা। আর আমি হোম দিয়ে দিচ্ছি তোমাদের বেসিক্যালি। ওকে, আমরা এটা এখন কন্টিনিউ করি, কোয়েশ্চেনগুলো চলে যাই। তো হোমওয়ার্কটা যেন থাকে, এটার জন্য চেষ্টা করবা ইয়ে করতে, যেভাবে বলছি। আর অবশ্যই অবশ্যই বারবার বলতেছি দ্যাট এই যে এতগুলো হোমওয়ার্ক করতেছো না, হোমওয়ার্কগুলো করার মানে ওয়ার্কশিটগুলো করছো 23, এটা করতেছো 19 করতেছো, হোমওয়ার্কগুলো করতেছো। সো হোমওয়ার্কগুলো করার মেইন কারণ হইতেছে কিন্তু একটাই, নিজেকে ডিসিপ্লিন রাখা, প্র্যাকটিস করা। আর 3 নম্বর কারণ যেটা, সেটা হইতেছে ওই যে স্পেসিফিক টাইপ অফ কোয়েশ্চেন্স, যেটা মনে করো তোমার উইকনেসেসগুলো, যেটা তুমি এখনও মনে হইতেছে সমস্যা, ওইটা আইডেন্টিফাই করা। ঠিক আছে? সো এই 3টা জিনিসই হইতেছে মেইন পারপাস অফ ডুইং দ্য কোয়েশ্চেন পেপার। টাইম ম্যানেজমেন্ট, সত্যি কথা বলতে যখন মক দিবা তখন শিখবা। ঠিক আছে? মক্স আর বেসিক্যালি হোয়াট, imitation of the real exam, right? It's a fake exam, right? So প্রশ্ন, obviously মানে এক্সাম প্যাটার্ন অনুযায়ী হবে, বাট ইট অ্যাকচুয়ালি টিচেস ইউ টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে? সো টাইম ম্যানেজমেন্ট শিখবা, ঠিক আছে, কিন্তু তোমার নিজে নিজে উইকনেস আইডেন্টিফাই করা, ডিসিপ্লিন থাকা, এসব জিনিস কিন্তু হোমওয়ার্কস কিংবা নিজে নিজে বাসায় যে সেলফ কোয়েশ্চেন পেপার করো কিংবা ওয়ার্কশিটস করো, ওভাবেই তোমাকে ডেভেলপ করতে হবে। ওটা হচ্ছে কি বলছি, সুতরাং please try to be serious, at least for the next 1.5 months or 2 months, at least for the next 2 months at least, তাহলেই দেখবা ভালো রেজাল্ট হবে। ঠিক আছে? এটাই হলো কথা। আচ্ছা, এখন আসো আমরা ইয়েতে যাই। নেক্সট আমরা কিন্তু ইয়েতে মানে কি বলে এতটুক পর্যন্ত শেষ করেছিলাম, আমি এখন এখান থেকে কন্টিনিউ করবো এই ওয়ার্কশিটটা। দিস কোয়েশ্চেন ইজ অ্যাবাউট ইথানল অ্যান্ড বায়োইথানল। তারা বলছে দ্য মেইন ফুয়েল ইউজড অ্যাজ আ পেট্রোল সাবস্টিটিউট is what? It's bioethanol. Now, bioethanol is ethanol that has been produced by fermentation. The starting material is usually some form of a plant material rich in starch, such as wheat, maize, or potatoes. Enzymes in yeast convert this material to simple carbohydrates such as glucose and then to ethanol and carbon dioxide. এটা হচ্ছে যে সেই টিপিক্যাল ফার্মেন্টেশন প্রসেস, দেখতেই পারতেছো। ফার্মেন্টেশন প্রসেসটা কি? বেসিক্যালি গ্লুকোজকে ইথানল আর কার্বন ডাইঅক্সাইড হিসেবে, মানে কার্বন ডাইঅক্সাইডের বাই প্রোডাক্ট হিসেবে তৈরি করা। এখন এই মিক্সচারটাকে বেসিক্যালি অনেক দিন ধরে রেখে দেওয়া হয়, যাতে করে ফার্মেন্টেশনটা পুরোপুরি কমপ্লিশনে যায়, নাহলে কিন্তু এটা একটা রিভার্সেবল রিয়াকশন হয়ে যাবে। ঠিক আছে? অলসো এখানে একটা ফ্যাক্ট দিছে, দ্য পার্সেন্টেজ অফ ইথানল ইজ নেভার গ্রেটার দেন 15% বিকজ হায়ার কনসেন্ট্রেশনস অফ ইথানল কিল দ্য ইস্ট। ইথানল কিন্তু টক্সিক, সুতরাং বেশি পরিমাণ হইলে ইস্ট মারা যাবে, অ্যান্ড দ্যাটস সামথিং which we don't want. A common blend of fuel is 95% petrol and 5% bioethanol. The engine does not need to be modified for this mixture. Give one advantage and one disadvantage of using bioethanol in petrol. Okay, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাডভান্টেজটা কি আবার ডিসঅ্যাডভান্টেজটা কি, এটা আমাদেরকে বলতে হবে। এখন এটা যদি দেখি, অ্যাডভান্টেজটা হইতেছে ইট ইজ প্রডিউসড ফ্রম রিনিউয়েবল রিসোর্সেস। ঠিক আছে? অবভিয়াসলি, সো এটা যেহেতু রিনিউয়েবল, সাস্টেইনেবল থাকবে সাধারণত for a long period of time. It is produced from renewable resource
আর ডিসঅ্যাডভান্টেজের কথা যদি আমরা বলি, ইট ইউজেস আপ ল্যান্ড দ্যাট কুড বি ইউজড ফর ফুড প্রোডাকশন, রাইট? তুমি চিন্তা করে দেখো, আম, তুমি বায়োএথানল ইটস বেসিক্যালি অ্যান এগ্রিকালচারাল প্রোডাক্ট, রাইট? তাহলে তোমার জায়গা লাগবে, তাই তো? তো মানে তুমি যখন ইয়ে করো, লাইক ওয়েন ইউ বেসিক্যালি ফার্ম করার জন্য তো ফার্টাইল ল্যান্ড লাগে, তাই না? সো ইন আ সেন্স এরিয়া ইজ বিং ইউজড আপ, কিংবা ল্যান্ড ইজ বিং ইউজড আপ। তো তো এই যে মানে ল্যান্ডটা ইউজ করা হইতেছে, এই ল্যান্ডটা তো অন্য পারপাসের জন্য ইউজ করা যেত, তাই না? ফুড প্রোডাকশন। তুমি চিন্তা করে দেখো, আমি বায়োএথানল তৈরি না করে আমি যদি মেইজ, কর্ন, উইট, ফ্লাওয়ার, কিংবা কি বলে রাইস, ধান, মিলেট, এসব জিনিসও তো আমি বেসিক্যালি এই ফিল্ডটাকে ইউজ করতে পারতাম, কিংবা এই ল্যান্ড এরিয়াটাকে ইউজ করতে পারতাম গ্রো করার জন্য, তাই না? বেসিক্যালি ফুড প্রোডাকশনের জন্য ইউজ করতে পারতাম। সো না, আমি এটা সেটা ইউজ করতে পারতেছি না, সো দ্যাটস এ ডিসঅ্যাডভান্টেজ, রাইট? সো ইট ইউজেস আপ ল্যান্ড that could have been used for food production. Alright, এখন আমরা নেক্সটে যদি যাই, suggest why this fermentation must be carried out in the absence of air. দেখো, ফার্মেন্টেশন প্রসেসটা কিন্তু এক কথায় বলতে গেলে, ঠিক আছে, ফার্মেন্টেশন প্রসেসটা এক কথায় বলতে গেলে ইটস অ্যান এনারোবিক প্রসেস। তোমরা যদি এনারোবিক রেসপিরেশনটা বুঝো, এটা হইতেছে কি, আম, মানে অক্সিজেন, এনারোবিক প্রসেসটা কি, মানে অক্সিজেন ছাড়াই তো হয়, তাই না? এখন তোমার যদি বলতে পারো, যদি অক্সিজেন কি বলে, অক্সিজেন যদি থাকে, তাহলে এখানে একটা মজার ব্যাপার ঘটে। অক্সিজেনটা ইথানলকে অক্সিডাইজ করে ফেলে। এখন তুমি ভালো করেই জানো, অ্যালকোহলকে তুমি যদি অক্সিডাইজ করো, কি তৈরি হয়? অ্যালকোহলকে অক্সিডাইজ করলে আমরা জানি ফার্স্ট ডিগ্রি অ্যালকোহল কিংবা সেকেন্ড ডিগ্রি অ্যালকোহলকে, ফার্স্ট ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে আমাদের কি তৈরি হয়? অ্যালডিহাইড তৈরি হয়, তাই না? হ্যাঁ, অ্যালডিহাইড তৈরি হয়, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়, তুমি যদি ফার্দার অক্সিডাইজ করো, এটাকে করলে তো কিটোন তৈরি হয়। যাই হোক, হোয়াট এভার, so we don't want that, do we? Because if we do that, you can clearly understand we are going to get different products. So main questionটা কি, আনসারটা কি থাকবে? ইথানল can react with oxygen, কারণ এবং এয়ারের মধ্যে কিন্তু অক্সিজেন আছে, so that's why we don't want air to be there, ঠিক আছে? So just how the ethanol can be with oxygen present in the air লিখলে বেটার হয়, present in the air। তারপরে আসো, suggest how the ethanol can be obtained after filtering the fermentation mixture বলতে গেলে। এখন এইখানে যেটা হইতে পারে সেটা হইতেছে, কি হইতে পারে? আমরা ডিস্টিলেশনের মাধ্যমে এটাকে অবটেইন করতে পারবো না। আর মোস্ট প্রবলি আরও বেটার ওয়েতে বলতে গেলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ইজ আ বেটার ওয়ার্ড। কারণ তুমি চিন্তা করে দেখো, ইথানল, তোমরা কি জানো ইথানলের বয়লিং টেম্পারেচার 78 ডিগ্রি সেলসিয়াস, আর ওয়াটার হইতেছে কত, 100 ডিগ্রি সেলসিয়াস। এই যে ডিফারেন্স ইন বয়লিং পয়েন্ট, যেটা এই ডিফারেন্স ইন বয়লিং পয়েন্টটার ডিসঅ্যাডভান্টেজটা নিয়েই আমরা বেসিক্যালি ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের সেপারেটিং টেকনিক ইউজ করে ইথানলটা অবটেইন করতে পারবো। কেন? কারণ চিন্তা করে দেখো, আমি যে হিট দিব, কে আগে বয়েল হবে, ইথানল না ওয়াটার? অবভিয়াসলি ইথানল আগে বয়েল হবে, তাই না? সো always remember that if you want to separate two components which have different boiling points, you're supposed to you're always supposed to use fractional distillation as a separating technique, because fractional distillation provides the only way, or it's the only method in which you can separate two components from each other that have different boiling points. Okay, so এই জিনিসটা যেন মনে থাকে। আরও আছে, সিম্পল ডিস্টিলেশনও আছে, then there is solvent extraction, but those are for different purposes, not for this. এরপর হইতেছে ethanol is hygroscopic, which means it readily absorbs water from the air. Give a possible reason why ethanol is able to absorb water. First of all, you need to understand, পানি অ্যাবজর্ব করা মানে কি? হাইড্রোজেন বন্ড তৈরি করা। আমরা জানি ইথানলের ইয়ের মধ্যে কি আছে, সেই OH বন্ডটা আছে না? OH বন্ডটা কার সাথে? বুঝতেই পারতেছো, ও কি তৈরি করে এটা? দ্য হাইড্রোজেন, ইনফেমাস হাইড্রোজেন বন্ড, রাইট? হাইড্রোজেন বন্ড যেহেতু তৈরি করতে পারি, ইউ ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড কেন ইথানল ওয়াটার অ্যাবজর্ব করে। সো এটা আমরা লিখতে পারি দ্যাট ইথানল forms hydrogen bond with water. It's just a problem arising from the hygroscopic nature of ethanol when using a fuel in motor vehicle. দেখো, এখানে একটা সমস্যা আছে, সে যেহেতু পানি অ্যাবজর্ব করে, পানি কিন্তু কোরোশনে কন্ট্রিবিউট করে, তাহলে ইঞ্জিনটা কি
corrosion হয়ে যাবে না, মানে it will corrode, right? The body of the engine may corrode, আর ইঞ্জিনের বডি যদি corrode হয় তাহলে কি হবে? Energy efficiency of the engine will decrease, isn't it? Think about it. তাই না? তাহলে আমরা লিখতে পারি that water contributes to the corrosion process of engine, which greatly reduces the energy efficiency of the engine. ঠিক আছে? তো এটা মনে রাখবা। Ethanol can also be produced by the hydration of ethene. Typical conditions are 300 degrees Celsius and 68 atm. Explain why these conditions are used and by describing the effect of changing the temperature and pressure on rate of reaction, equilibrium, yield and cost. The classic ওই যে তোমাদেরকে লেকচারের সময় শিখিয়েছিলাম রেট অফ রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে বেসিক্যালি ইটস আ ক্লাসিক কোয়েশ্চেন বেসিক্যালি কেন এই কন্ডিশনসগুলো ইউজ হইতেছে এবং এফেক্টটা কি ইকুইলিব্রিয়ামের মধ্যে এফেক্টটা কি হয় যখন তুমি টেম্পারেচারের প্রেশার চেঞ্জ হয় বা বাড়াও না কমাও ঠিক আছে তো কন্ডিশনসের ব্যাপারে কেন ইউজ করা হয় আমি কিন্তু একটা এক্সাম্পল দিয়েছিলাম ক্লাসের সময় রিগার্ডিং কম্প্রোমাইজটা আমরা কেন যাই কম্প্রোমাইজে কেন যাই কেন আমরা অপটিমাম টেম্পারেচার এবং অপটিমাম প্রেশার ইউজ করে থাকি আমাদের কস্ট ইকোনমিক্যালি এটা আমাদের জন্য ফিজিবল তাই দ্যাটস ওয়ান প্রবলেম দ্যাটস ওয়ান থিং ঠিক আছে তাহলে সব কিছু চিন্তা করলে আমরা যদি 6 মার্ক পাইতে হয় প্রথমেই আমরা চিন্তা করবো যে টেম্পারেচার বাড়লে কি হবে প্রথমত দেখো টেম্পারেচার যদি বাড়ে রেট অফ রিয়াকশন বাড়বে কারণ এখানে কিন্তু দেখো ওরাও কিন্তু বলছে রেট অফ রিয়াকশনের উপরে কমেন্ট করতে আমাদের প্রথম কাজ থাকবে টেম্পারেচার বাড়লে কি কি হয় দেখো টেম্পারেচার বাড়লে প্রথমত রেট অফ রিয়াকশন বাড়ে কেন বাড়ে এটাও তো বলতে হবে কারণ মোর পার্টিকেলস হ্যাভ গ্রেটার এনার্জি দেন অ্যাক্টিভিশন এনার্জি ইজন্ট ইট তাহলে ইফ টেম্পারেচার increases rate of reaction increases as more particles have energy greater than the activation energy of the system সো আচ্ছা এখানে টেম্পারেচার বাড়ার ফলে আরেকটা কথা হয় কি হয় দেখো তো ফরওয়ার্ড রিয়াকশনটা কিন্তু এক্সোথার্মিক রিয়াকশন তার মানে টেম্পারেচার বাড়লে কি হবে এই দিকে শিফট হয়ে যাবে না মানে এন্ডোথার্মিক ডিরেকশনে শিফট হয়ে যাবে না আর এন্ডোথার্মিক শিফট হওয়ার ফলে কি হইতেছে yield কমে যাচ্ছে তাহলে আমরা কি বলতে পারি that at the same time the yield decreases because forward reaction is exothermic and at the same time yield decreases since the forward reaction is exothermic ঠিক আছে আমরা এটা বলে ফেললাম এখন এটা কিন্তু টেম্পারেচার হওয়ার ফলে কি হয় এই দুইটা আমরা লিখলাম খুব সম্ভবত 2 মার্ক এখন আরো 2 মার্ক পাইবো আমরা প্রেসারের উপরে প্রেসার চেঞ্জ হইলে কি কি হয় এটা বলার জন্য এখন প্রেসার যদি বাড়ে তাহলে কি বুঝতেই পারতেছো রেট বাড়ে কেন রেট বাড়ে বিকজ মোর পার্টিকেলস আর ক্রাউডেড ইন ওয়ান প্লেস সো যদি তুমি একটা চিন্তা করে দেখো একটা জায়গায় 5 জন মানুষ আর একটা জায়গায় 10 জন মানুষ আছে ভালো করেই বুঝতে পারছো কোথায় চান্স বেশি এক একজনের সঙ্গে কলাইড হওয়ার অবভিয়াসলি এই জায়গায় তাই না আর এখানে 5 জন কমন সেন্স বলতেছে আমাদেরকে সো ব্যাপারটা হইতেছে এখানেও সমান তাহলে কি যে ইফ প্রেসার ইনক্রিজেস রেট ইনক্রিজেস সিন্স particles get more crowded তার ফলে কি হয় আমরা একটা ওয়ার্ড ইউজ করি and so collision frequency increases তার মানে এই দুইজনের মধ্যে যদি মনে করো একবার কলাইড হওয়ার যদি চান্স থাকে তাহলে এইখানে ওই সেম দুইটা মলিকিউলের জন্য 2বার কলাইড হওয়ার চান্স আছে ব্যাপারটা হচ্ছে কি বলছি এটা কি কলিশন ফ্রিকোয়েন্সি বলে মানে পার সেকেন্ডে 1 সেকেন্ডে চান্স একবার কলাইড হওয়া এখানে 1 সেকেন্ডে চান্স বলতে পারো 2বার কলাইড হওয়া এই জিনিসটাকে আমরা কলিশন ফ্রিকোয়েন্সি বলে থাকি ক্লিয়ার এন্ড সো কলিশন ফ্রিকোয়েন্সি increases
তো কলিশন ফ্রিকোয়েন্সি বুঝতে পারছো বাড়ার ফলে কি হয়, রেট অফ রিয়াকশন বাড়ে। আচ্ছা, রেট অফ রিয়াকশন প্রেশার বাড়ার ফলে আরেকটা জিনিস ঘটে, yield বাড়ে। কেন দেখো তো, কারণ তুমি দেখতে পারতেছো রাইট সাইডে, দেখো রাইট সাইড অফ দ্য রিয়াকশন মানে প্রোডাক্ট সাইডে যেটা, তোমার এখানে মাত্র 1 মোল আছে, আর এইখানে দেখো 2 মোল আছে। বুঝতেই পারতেছো ফিউয়ার মোলস অফ মলিকিউল পার্টিকলস কোন দিকে, রাইট সাইডে। সো অবভিয়াসলি ইকুইলিব্রিয়াম ওই সাইডেই শিফট হবে, আহ, যেদিকে ফিউয়ার মোলস কিংবা পার্টিকলস আছে। সো বুঝতেই পারতেছো yield will increase at the same time, at the same time yield increases as the RHS right hand side contains fewer moles or particles. এটা নিয়ে আমরা 4 মার্ক পেয়ে গেলাম। হোয়াট অ্যাবাউট দ্য লাস্ট 2 মার্কস? এখন এখানে দেখো, আহ, এখানে আর কিছু বলছে, এই দেখো ক্যাটালিস্টের ব্যাপারে ওরা বলছে। এখন ক্যাটালিস্টে কেন ইউজ করা হয় ভালো করেই বুঝতে পারতেছো, ক্যাটালিস্ট কিন্তু ইউজেস লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্য সেম রেট, মানে একই রেট অ্যাচিভ করার জন্য ক্যাটালিস্ট মনে করো আরো লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি মানে লোয়ার টেম্পারেচার ইউজ করে থাকে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ক্যাটালিস্ট uses a lower activation energy. I'm sorry এখানে জায়গা নাই তাই আমি এটা erase করে ফেলতেছি, but you can clearly understand lower activation energy to achieve the same rate. ঠিক আছে, আচ্ছা লাস্টের দিকে যেটা সেটা হইতেছে 6 নম্বর মার্ক তুমি পাওয়ার জন্য, সেটা হইতেছে এই যে কন্ডিশনসগুলো ইউজ করছো, কেন ইউজ করছো, ওয়াই ডিড ইউ স্পেসিফিক্যালি ইউজড 300 ডিগ্রি সেলসিয়াস, কেন 68 ইউজ করছো? ওই যে বললাম না, দ্যাট দ্য কন্ডিশনস ইউজড আর আ কম্প্রোমাইজ বিটুইন yield অ্যান্ড কস্ট। তাহলে এটা অবশ্যই লিখতে হবে, এই লাস্টের লাইনটার কমেন্টটাই গুরুত্বপূর্ণ, নাহলে 6 মার্ক পাবা না। সেটা হচ্ছে দ্য কন্ডিশনস ইউজড আর আ কম্প্রোমাইজ বিটুইন কস্ট, ঠিক আছে, কস্ট এবং yield-এর মধ্যে একটা কম্প্রোমাইজ, বিটুইন দ্য কস্ট অ্যান্ড দ্য yield, মানে আমরা একটা ব্যালেন্সড অ্যামাউন্টের yield পাওয়ার জন্য এবং একটা ব্যালেন্সড অ্যামাউন্ট যাতে খরচ হয় আমাদের এই প্রোডাক্টটা তৈরি করার জন্য, এই কম্প্রোমাইজে রিচ করার জন্য আমরা এই কন্ডিশনসগুলো ইউজ করে থাকি। ঠিক আছে, তো এই ধরনের কোয়েশ্চেন সত্যি কথা বলতে বিভিন্ন পেপারে পাবা। ঠিক আছে, you'll get in lots of paper basically. So the format of writing the questions, the answer of these questions, especially the 6 mark or 5 mark question, is the same thing. You speak about the temperature, you speak about the pressure, and then you basically speak about if any catalyst is used, you speak about the catalyst, and then at last you give a conclusion that why these conditions were specifically used. Am I clear? This is the format. দেখো consequences গুলো বলতে হবে and then just conclusionটা বলতে হবে। কাশিফ, did you understand? তুমি লাস্টের দিকে জয়েন করছিলা। Can you hear me, Kashif? জি ভাই, I understood. Okay. তারপরে হইতেছে নেক্সট যেটা, the rate of this reaction is increased by using a catalyst of phosphoric acid. Label the axis on the Maxwell-Boltzmann distribution curve and use it to explain how a catalyst increases the rate of reaction. তো এই ক্ষেত্রে যেটা এখানে আমরা কি করব, এটা তো সোজা তোমাদের নোটের মধ্যেও দেওয়া আছে, আমি যদি জাস্ট এখানে ড্রই বা করি, it's going to be something like this, that activation energy থাকবে, অ্যাক্টিভেশন এনার্জি উইথাউট ক্যাটালিস্ট আর উইথ ক্যাটালিস্ট। এখন দেখো উইথাউট ক্যাটালিস্ট যেটা এখানে থাকবে, উইথ ক্যাটালিস্ট যেটা এখানে থাকবে। সো ই এ, দেখো উইথাউট ক্যাটালিস্ট, উইথ ক্যাটালিস্ট ই এ, উইথ ক্যাটালিস্ট, তাই না? কারণ ক্যাটালিস্ট কি ইউজেস এ লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি, এই জন্য তো লেফট সাইডেই থাকবে, তাই না? এখন এইটা হইতেছে তোমার কি, দ্য নাম্বার অফ পার্টিকলস containing energy greater than the activation energy, আর এটা হইতেছে কি তোমার নাম্বার অফ পার্টিকলস, কি বলবো, containing energy greater than the activation energy with catalyst। তো তাহলে ই এ উইথ ক্যাটালিস্টে কি হইতেছে তুমি লক্ষ্য করে দেখো তো, তুমি যদি ব্লু প্লাস রেডকে, মানে এই ফুল পার্টটা হইতেছে কি ব্লু প্লাস রেড, তাই না? you can clearly see the number of particles are higher with catalyst, whereas without catalyst the number of particles are lower, higher, right? চিন্তা করে দেখো। সো এটাই হলো কথা আর কি, যে তোমার
এইটা ইয়ে করতে হবে। আর কিছু আছে? না, আর কিছু নাই। ও ইয়া, ইউ নিড টু ইনক্লুড দ্য, মানে কি বলে, ওয়াই অ্যাক্সিসে কি বোঝায়? ওয়াই অ্যাক্সিসে আচ্ছা বলো তো, কাশিফ বলো, হোয়াট ডাজ দ্য ওয়াই অ্যাক্সিস শো? ফাস্ট ফাস্ট। ওয়াই অ্যাক্সিস ইয়েস। অ্যাক্টিভেশন এনার্জি শো করে নাকি রেট অফ রিঅ্যাকশন, এটা কথা বলতেছেন? মানে কাশিফ এটা কি বললা বুঝলাম না। অ্যাক্টিভিশন এনার্জি তো এক্স অ্যাক্সিসে। নাম্বার অফ মলিকিউলস ইফ হ্যাঁ, এক্স্যাক্টলি। নাম্বার অফ মলিকিউলস কিংবা ফ্র্যাকশন অফ মলিকিউলস, এইসব জিনিস ভুল করলে সমস্যা। নাম্বার অফ মলিকিউলস, ঠিক আছে? কি বলছি? একটু কমন সেন্স ইউজ করো। একটু কমন সেন্স ইউজ করলেই তো হয়, তাই না? এই দেখো না, আমি ইএ উইথ ক্যাটালিস্ট নিচে দিছি। তার মানে কি এই পার্টটা কি বোঝাইতেছে? এনার্জি অ্যাক্টিভেশন বোঝাইতেছে, এনার্জি, এনার্জি কিংবা অ্যাক্টিভেশন এনার্জি, যেটাই বলে থাকো না কেন, তাই না? আর এটা কি বোঝাইতেছে? নাম্বার অফ মলিকিউলস। আমি নাম্বার অফ কিন্তু মলিকিউলস। শিখিয়েছিলাম ক্লাসের মধ্যে যে দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ মলিকিউলস, রাইট? সো এটা হলো কথা। ওকে, সো এটা লেভেল করবা। লেভেলের জন্য এটা এখন প্রশ্ন হইতেছে এটা কিভাবে হয়, দ্য হোয়াট ইজ দ্য প্রসেস, মানে হোয়াটস দ্য স্টেপ বেসিক্যালি। এখন তো ইউ ক্যান ক্লিয়ারলি, মানে প্রথমত হইতেছে 4 মার্কের মধ্যেই 3 মার্কই হইতেছে লেভেলিং এ চলে যায়। আর লাস্টের মার্কটা যেটা তোমাকে যেটা বলতে হবে সেটা হইতেছে, দেখো বেশি পার্টিকেল না, আমি যে এক্সপ্লেন করছি মোর পার্টিকেলস, তাহলে কি হবে? মোর পার্টিকেলস, আমি যদি এটা জাস্ট লাইনটা লিখে দিয়ে দেই, তাহলে এটা হইতেছে লাস্টের মার্কটা, যেটা দিস ইজ দ্য লাস্ট মার্ক। এটা হইতেছে লাস্ট মার্ক, ঠিক আছে? যে more particles have energy greater, ঠিক আছে? have energy greater than the more activation energy with the catalyst more, so হয় এটা লিখতে পারো অথবা এই পার্টটা লিখতে পারো, যে কোনো একটা, ঠিক আছে? এটা হইতেছে তোমার 4 নম্বর মার্ক, 4th মার্ক। সো ম্যাক্সওয়েল বন্ডসম্যান ডিস্ট্রিবিউশন কার্ভও কিন্তু অনেক ইজি, বাট অনেকজন মিস্টেক করে, ঠিক আছে? লেভেলিং আসে, ইটস প্রিটি ইজি, জাস্ট ইউ নিড টু লেবেল দেম আপ, নাথিং এলস। লেভেলিং আসে, আর কেন, মানে কিভাবে হইতেছে, মেকানিজমটা আসে। এই দেখো মেকানিজমটাও সোজা বলতে গেলে, তুমি 80% মেকানিজমটাই লেভেলিং এর মাধ্যমে দেখাই দিতেছো। আর বাকি 1 মার্কটা মানে এটা কিভাবে হইতেছে জাস্ট একটা ছোট্ট একটা সামারি দিলে আর কি, 2 লাইন 1 লাইনের মধ্যে। যেহেতু বেশি পার্টিকেল, এই যে ব্লু, তোমাদেরকে কিন্তু ব্লু প্লাস রেড কিংবা এই পার্টটা বুঝাইছি, যেহেতু বেশি পার্টিকেল হ্যাভ এনার্জি গ্রেটার দ্যান দ্য অ্যাক্টিভেশন এনার্জি উইথ দ্য ক্যাটালিস্ট, দ্যাটস দ্য রিজন ওয়াই ইউ ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ক্যাটালিস্ট ইনক্রিজেস দ্য রেট অফ রিয়াকশন। কারণ বেশি পার্টিকেল মানেই তো তোমার আরো বেশি ইয়ে হবে, কলিশন ফ্রিকোয়েন্সি বাড়বে, তাই না? এখন আসো ক্যাটালিস্ট such as phosphoric acid are bonded to support a material that contains a lot of pores। দেখো এটা হচ্ছে সাপোর্ট ম্যাটেরিয়াল, এই সাপোর্ট ম্যাটেরিয়ালের মধ্যে অনেকগুলো পোর আছে। বলছে suggest the advantage of using support materials containing lots of pore, তাই না? তুমি দেখো পোর থাকার ফলে কি হয়, আরো ইজিলি তোমার বলতে গেলে রিঅ্যাকটেন্টস গুলো ক্যাটালিস্টের কাছে রিচ করতে পারবে। এখন তার মানে পোর্স গুলো আসলে কি করতেছে, সারফেস এরিয়া বাড়ায় দিচ্ছে, তাই না? সো লার্জার সারফেস এরিয়া, ঠিক আছে? লার্জার সারফেস এরিয়া of the is given by the pores, is given by the pores, এতে অ্যাডভান্টেজটা কি? so this increases, so this increases rate of reaction। এই পার্টটা না লিখলে কিন্তু মার্ক পাবা না। তুমি কিন্তু এখানে কি, মানে মেইন কথা হইতেছে এই অ্যাডভান্টেজটা কি এটা পুরোপুরি এক্সপ্লেন করতে হবে। ট্রাই টু রাইট এনি আনসার বাই টকিং অ্যাবাউট এভরি অ্যাঙ্গেল। তুমি জাস্ট লার্জার সারফেস এরিয়া যদি লিখতা না, মার্ক পাইতা না। লার্জার সারফেস এরিয়ার মানে যে আছে এটা, তাহলে এটা কাজটা কি, মানে অ্যাডভান্টেজটা কি, ওই অ্যাডভান্টেজটা তো লিখতে হবে, তাই না? তো অ্যাডভান্টেজটা হইতেছে ইট ইনক্রিজেস দ্য রেট অফ রিয়াকশন ওভারঅল। Under these conditions, only about 5% of the ethene is converted into ethanol as it passes over the catalyst। এখন এই yield প্রসেসটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, যেটাকে আরো ইকোনমিক্যালি ভায়াবল করা যায়, মানে এই yield-এর অ্যামাউন্টটা কিভাবে বাড়ানো যায়। আচ্ছা, তুমি যদি ইথানলকে রিমুভ করো, লাইক থিঙ্ক অ্যাবাউট ইট, is 5% of the is converted into ethanol as it passed over the year। তো প্রথমত হইতেছে আমি যে ইথানলটা মানে তৈরি হয়েছে, ওই ইথানলটাকে যদি সরাই, তাহলে মনে করো আরো ইথিন বেসিক্যালি তৈরি হবে। দ্বিতীয় কথা, কারণ ইটস এ রিভার্সিবল রিয়াকশন। দ্বিতীয় কথা হইতেছে 5% যেহেতু, বাকি 95% তো আনইউজড, ইউ ক্যান ইউজ দেম আপ, রাইট? তাহলে কি এখানে টাকা বেঁচে গেল। তাহলে তোমার দুইটা জিনিস কি, রিমুভ দ্য ইথানল, রিমুভ দ্য produced ethanol and use the use কিংবা recycle data, and recycle or use the unused reactant।
ঠিক আছে, কি বলছি? ভেরি মাচ ইম্পর্টেন্ট। তারপরে যেটা সেটা হইতেছে তোমার এখানে ইয়ে সেটা হইতেছে দ্যাট নেক্সট কোয়েশ্চেন বলছে ইথানল ক্যান বি প্রিপেয়ার্ড বাই রিয়াক্টিং ইথেন উইথ অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড। হোয়াট টাইপ অফ রিয়াকশন হ্যাপেন্স ইন দিস টাইপ অফ প্রসেস? তো এটা তো সোজা, দেখি কাশিফ বলো আনসারটা কি, মিস্টার কাশিফ। সাবস্টিটিউশন। গুড, সাবস্টিটিউশন পারছো। কোথায় এটা? তো সাবস্টিটিউশন রিয়াকশন, তাই না? হাউ ডু বয়লিং টেম্পারেচার অফ ইথানল এন্ড ক্লোরোইথেন কমে, এগুলো বলতে থাকো, বলো। এগুলো অনেকবার পড়াইছি এবং ইয়ে ক্লাস মানে কোয়েশ্চেনে করাইছি, হ্যাঁ, বলতে থাকো। for instance, ethanol is higher, but ethanol molecules from hydrogen bonds এ হওয়ার কথা। এক্স্যাক্টলি, তো বুঝতেই পারতেছো দ্যাট ইথানল অবশ্য টেম্পারেচার বেশি হাই থাকে। কেন বেশি হাই থাকে? কারণ হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। তাই কেন তো হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে? তার ওইচ বন্ড আছে তাই, তাই না? গুড। তারপরে এটা বলো লাস্টেরটা, এটা তো অনেকবারই পড়াইছি। এটা হচ্ছে বি, bromoethane is faster, CH4 bond is weaker than Good, COCl good, bond. good, good. Parts bromoethane is faster because CBr bond is weaker than the CCl bond. Exactly. So weaker ফলার পরে কি হয়? তাড়াতাড়ি বন্ডটা ব্রেক হয়, and you can clearly understand rate of মানে মেকানিজমটা কেন তাড়াতাড়ি যায়। ওকে, তারপরে আসো, এটা তুমি আমাকে ম্যাথ করে দেখাবা। সেটা হইতেছে পুরোটাই ম্যাথ বলতে গেলে। হোয়াট ইজ দ্য ফাইনাল ভলিউম অফ দ্য মিক্সচার অফ গ্যাসেস ইন ডিএম কিউব এট আরটিপি? তুমি এটা আচ্ছা পারবা করতে? রুবাবও করো, রুবাব এন্ড কাশিফ ডু বোথ by yourself and please tell me the answer. Okay. করো। You guys have 5 minutes, এগুলো 5 minutes ম্যাক্সিমাম বলতে গেলে। এটা ক্যালকুলেটরের মধ্যেই করলেই হয়, এত কষ্ট করে লিখতে হয় না কোথাও জায়গায়। Rob, you can also answer if you want. Please answer it. এটা কি বিউটানল, তাই না? মোলস অফ বিউটানল বার করো। কত আসছে বলো তো কাশিফ? আমার তো আসতেছে অ্যারাউন্ড 11.3 বা 11 পয়েন্ট এরকম কিছু। তাহলে আনসারটা কি বি, দাঁড়াইলো? বি নাকি? বি দাঁড়াচ্ছে ক্লোজেস্ট। Rubab, did you get the same thing? Are you doing it, Rubab? আচ্ছা, এনিওয়েজ আমি যদি বলেও থাকি বলতে গেলে, আর হ্যাঁ বলো বলো, কন্টিনিউ। বিটা হচ্ছে আপনার সেকেন্ডটাও বি, 1600 আসে। 1600 আসে, তাই না? তুমি যদি একটু দেখো ভালো করে, স্টেপসগুলো দেখো, এই স্টেপসগুলো দেখলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। স্টেপসগুলো এখানে এনেই দিতেছি, বাট এটা তো সোজা ছিল। if you're confused, this is the steps for the first one, দেখো। আর এটা হইতেছে সেকেন্ডটার স্টেপ, যেটা তোমার এটা তো সোজা বলতে গেলে। আহ, এইটা হইতেছে সেকেন্ডটার স্টেপ। তুমি দেখো প্রথমটার স্টেপটা খুব কি করছে, প্রথমে দেখো বিউটানল বার করছে, বিউটানের মোলস বার করছে। তারপরে কি করছে? অক্সিজেনের কতটুকু অক্সিজেন লাগে ওইটা কিন্তু মোল রেশিও অনুযায়ী বার করা যাবে। দেখো এখানে 1:6, তাই না? সো 1:6 রেশিও দিয়ে আমরা যদি মোল বার করি, 0.60 মোল অফ অক্সিজেন তৈরি হয়েছে, তাই না? দেন কতটুকু অক্সিজেন অ্যাভেলেবল ওইটা এখন ইজিলি তুমি বার করতে পারবা, মানে 0.667 মোল। এখন যেহেতু অ্যাক্সেস, বুঝতেই পারতেছো অ্যাক্সেস অক্সিজেন আছে, তাই না? তাহলে অ্যাক্সেসটা কতটুকু? এতটুকু। আর কার্বন ডাইঅক্সাইড কতটুকু তৈরি হয়েছে? দেখো এখানে তোমার 1:4 রেশিও, তাই না? 1:4 রেশিও, ভালো করে দেখো, 1:4 রেশিও, ওই মোল রেশিওটা ইউজ করে বার করা হয়েছে 0.10। ওই যে আগে আমরা বিউটানের মোল বার করেছিলাম, ওইটা ইয়ে করে 0.40 পাইছে। তাহলে টোটাল গ্যাস কত হইলো তোমার, মানে যতটুকু তৈরি হয়েছে? একটা হচ্ছে 0.40 কার্বন ডাইঅক্সাইড, আর অন্যদিকে তোমার কি বলে কতটুকু অক্সিজেন বাকি রয়েছে এক্সেস, ওইটা দুইটা অ্যাড করে কত আসে? 0.467। এখন আমরা জানি 1 মোল ইজ ইকুয়াল টু হোয়াট? 24 ডিএম কিউব। তাহলে বুঝতেই পারতেছো, ইউ ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড দিস থিঙ্গি, রাইট? কাশিফ, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ ভাই, ক্লিয়ার। এখানে যদি দেখি 1600-তে কি করা হইতেছে, তো এখানে বলছে যে
ইফ দ্য ফাইনাল মিক্সচার অফ গ্যাসেস পাস থ্রু ইউটিউব কন্টেনিং সোডিয়াম হাইড্রোক্সাইড কি হবে? মজার ব্যাপার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু সেই কার্বন ডাই অক্সাইডটাকে কমপ্লিটলি অ্যাবজর্ব করে। তার মানে কি অক্সিজেনই থাকে শুধু, তাই না? তাহলে অক্সিজেন কত এখানে? 0.067, সো ইউ ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড, তাই না? সো দ্যাটস দ্য আনসার। সো দ্যাটস গোইং টু বি দ্য আনসার 1600 cm3। কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডের কাজই হইতেছে কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করা। তারপরে বলছে হ্যালোজেন অ্যালকেন ইজ ডিসলভড ইন aqueous ethanol when aqueous silver nitrate is added a white precipitate forms। কি হইতে পারে বলো তো? কাশিফ বলো। আমি শিওর না, বাট ডি হইতে পারে। ডি হইতে পারে। আচ্ছা ডি কেন আমাকে বলো তো, এবিসি না? কারণ এখানে বলছে ভাইয়া যে তুমি একটা জিনিস রিয়েলাইজ করো, ইমিডিয়েটলি বলছে, তার মানে কি? তার মানে কি এটা? রেট অফ রিঅ্যাকশন ইজ মানে সাথে সাথে হাই অর না লো? রেট অফ রিঅ্যাকশন হাই না লো? হাইয়েস্ট। এটা হচ্ছে হাইয়েস্ট। হ্যাঁ, আচ্ছা তারপরে কি আস্তে আস্তে বলছে? গ্র্যাজুয়ালি লো হবে। তারপরে কি বলছে? হোয়াইট পিপিটি, তার মানে ক্লোরো, হ্যাঁ তাই তো? ক্লোরিন তো, তাই না? হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে ইমিডিয়েটলি যেহেতু তৈরি হয়েছে এই দুইটা হবে না কেন বলো তো? হবে না রেট অফ রিঅ্যাকশনটা কম, কিন্তু কেন? মানে চিন্তা করে কেন? দেখো, ওয়ান ক্লোরোবিউটিন যেটা, তুমি চিন্তা করে দেখো, ওয়ান ক্লোরোবিউটিন যেটা, এটা কি প্রাইমারি না সেকেন্ডারি? প্রাইমারি, তাই না? প্রাইমারি আর এটার সাথে এটা কি? এটা হইতেছে টু ক্লোরোবিন সেকেন্ডারি, সেকেন্ডারি হয়েছে। মানে হ্যাঁ 2 ডিগ্রি, এটা ফার্স্ট ডিগ্রি। আমি তোমাকে হ্যাঁ, বলছিলাম যে থার্ড ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি, মনে আছে স্টেবিলিটির থার্ড কথা? ডিগ্রি হাইয়েস্ট সেকেন্ড, হ্যাঁ মনে আছে। তাহলে বলো তো এই সি আর ডির মধ্যে টারশিয়ারি কে? ও, টার্সিয়ারি ইজ ট্রি। হ্যাঁ তুমি কি এটা চিন্তা করছিলা যখন তুমি আনসারে অ্যাপ্রোচ করছিলা, নাকি এমনিতে একটা মানে মারছো আর কি? না, এমনিতে মারছি, এইভাবে এমনিতে মারলে তো হবে না, মানে এভাবে অ্যাপ্রোচ করতে হবে মাথা কাজ তোমাকে। করছে। হ্যাঁ এক্স্যাক্টলি। এটা কিন্তু সবসময় কাজ হবে না, আমি জানি। এটাকে বলে তুক্কা মারা, যে কিছু না বুঝে আমি একটা দিয়ে দিলাম আর কি, এমসিকিউ এর মজাই তো এটা। তো এটা সবসময় কাজ করবে না। সো সুতরাং চেষ্টা করিও না, এখন কাজ করে ফেলছে আর কি বলতে গেলে, ঠিক আচ্ছা, আছে? একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। বিটাও টু ক্লোরোবিউটেন এন্ড ডিটাও টু ক্লোরোবিউটেন, সো এটা কি? হ্যাঁ তুমি চিন্তা করে তো দেখো, এটা 2 মিথাইল, তাই না? তুমি চিন্তা করে জি, দেখো, এটা 2 Cl, আর এটা এটা কি? এটা হইতেছে এটা। তো হ্যাঁ বি আর ডি এর মধ্যে পার্থক্যটা কি? এটা কি টারশিয়ারি না? একটা দুইটা তিন, একটা হ্যাঁ, 1 2 tertiary, 2 3, তিনটা কার্বনের সঙ্গে কানেক্টেড। এই যে কার্বনের সঙ্গে সিএলটা কানেক্টেড, এটা কি হয়ে গেল? আচ্ছা থার্ড ডিগ্রি। আর এইটা এই কার্বনের সঙ্গে শুধু দুইটা কার্বন কানেক্টেড, তাহলে এটা কি হয়ে গেল? 2 ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি। তাহলে বুঝতেই পারতেছো এটা 2 ক্লোরোবিউটেন থাকা সত্ত্বেও এটা কারেক্ট আনসার না, কারণ এটা থার্ড ডিগ্রি কিংবা টারশিয়ারি হ্যালোজেন, তাই এটা ফাস্টেস্ট হবে। সো আনসার কি দাঁড়াইলো? ডি। ক্লিয়ার কি বলছি? Clear, জি ওকে। জি। তারপরে হইতেছে propanol and propanone. These are isomers. Which peak would not, I repeat, would not be expected in the mass spectrum of propanone? এই ক্ষেত্রে সত্যি কথা বলতে, ওই যে তোমাদেরকে বারবার বলছি ওই লিস্টটা মনে রাখবে, লিস্টটা মনে রাখলে সোজা হয়ে যায়। সো এক্ষেত্রে কি হবে তোমার? আনসারটা 29ই হওয়ার কথা, কারণ তুমি দেখো যে এখানে কোনটা নাই যেটা এখানে আছে, বলতে পারবা? কোনটা নাই? হুম, তুমি চিন্তা করে দেখো হুম, 15 হবে, কারণ 13 14 15 CH3 প্লাস, এটাই তো 15 দেয়, তাই না? 15 হবে কারণ হুম, দুই জায়গায় কিন্তু CH3 আছে। তারপর দেখো CH3CO, এটা কি 43, তাই না? CH3CO এটা ছিল প্লাস, এটা কি আছে দুই জায়গায়? সিএসি। আছে নাকি দুই জায়গায় হ্যাঁ বলো? হ্যাঁ আছে। এই যে CH3CO প্লাস আছে, আবার এখানেও আছে। এইচটা সরায় দাও যদি, তাহলে কি CH3CO প্লাস, তাই না? CH2 শুধু সরায় দাও, তাহলে এইটাও আছে। 58টা কি হবে বলো তো? সিএইচ থ্রি সি। CH3CH2, তাই না? ইফ আই এম নট রং। 24 না হইছে না বোধহয়। না, CH3CH2CO প্লাস, ইফ আই এম নট রং। 12 3 কত? 36। 36 প্লাস কত? অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 16, কত? অক্সিজেন 16। তাহলে 46, 52। 52 সঙ্গে আরো 5 এড করো, কত? কত নাকি ভুল বলছি? 53, 52, 56, 57, হ্যাঁ 5, 57, 57। আর কি আছে নাকি, নাকি ভুল? 57 হবে, এক কম। ও, এটা তো নিজেই একটা 58। চিন্তা করে দেখো, CH3CH2CHO প্লাস, এটা তো নিজেই 58, তাই না? তাহলে এটা তো এমনিই আসবে। আচ্ছা আবার এখানে চিন্তা করে দেখো, এটাও কি 58? দেখো তো এটা টোটাল কত আসে। হ্যাঁ এটা টোটাল তো একই আসার কথা, তাই তো?
হ্যাঁ একই আসে। তাহলে 58 তো দুইজনের ক্ষেত্রে এমনিই দেখাবে, তাহলে আনসারটা কি দাঁড়াইলো? জাস্ট বি, তাই নাই। এটাই। তারপর আসো প্রোপানল এন্ড প্রোপানোন ক্যান বি ডিস্টিংগুইশড বাই কেমিক্যাল টেস্ট। এটা কি হবে বলো? এগুলা টেস্ট আমি শিখাইছি এবং এগুলা বলছি হ্যাঁ বুঝতে এটা পারবে। বলছিলেন, এটা সি। এইটা সি হবে, ভেরি গুড, পারছো কেন? ওয়ার্ম উইথ অ্যাসিডিফাইড ডাইক্রোমেট 6 টার্ন স্ক্রিন নো চেঞ্জ, গুড। কালার গুলা মুখস্থ করতে হবে, নাইলে কিন্তু বারবার বলতেছি। ও লেভেলের সময় আমি প্লেন টেস্টে কালার মুখস্থ করছিলাম, এবার এটা মুখস্থ করে ফেলবো না? অবশ্যই ওটা মুখস্থ করলে হয়ে যাবে, সমস্যা নেই। তারপর বলছে ড্র দ্য ডিসক্রিট ফর্মুলা অফ 2 মিথাইল বিউটান টোল। এটা আবার মানে ইয়ে করার কি আছে, দাঁড়াও একটু দাঁড়াও। এটা হইতেছে, এটা দেখাই দিতেছি, বেশি কিছু না। এই যে এটাই হইতেছে তোমার কি বলে ডিসক্রিট ফর্মুলা, কি ভুল হইছে নাকি? এই যে এটা হইতেছে ডিসক্রিট ফর্মুলা, দেখো, ঠিক আছে। সো দিস ইজ দ্য ডিসক্রিট ফর্মুলা 2 মিথাইল বিউটান টুল, 2 মিথাইল, এটা মিথাইল আর বিউটান টুল, এটা কানেক্টেড। তারপর বলছে ওয়ান প্রোডাক্ট ইজ 2 মিথাইল বিউটুইন, দুইটা ডিফারেন্ট অ্যালকিন তৈরি করে। আইডেন্টিফাই আ নেম অর আ ফর্মুলা দ্য রিয়েজেন্ট ফর দিস রিঅ্যাকশন। এলিমিনেশন রিঅ্যাকশনের রিয়েজেন্ট কি জানো? এগুলো তো এক্সপ্লেন করছি, ওই অনেকবার বলছিও। কি সেটা? ভেরি এলিমিনেশন ইজি, কনসেন্ট্রেটেড কি বলো? H2PO4। H2PO4, এক্স্যাক্টলি, ফসফরিক অ্যাসিড, H2PO4, এক্স্যাক্টলি। Draw the discrete formula of the other alkene produce. বুঝতেই পারতেছো কি হবে, বলতে পারবা কি তৈরি এই যে হবে? ডাবল বন্ড। হ্যাঁ, এইটা তো আদার এলকিন বলছে, তো এখানে কি 1 2, তাই না? সেকেন্ড কার্বনে, তাহলে এটা কি হবে, নেক্সটটা কি হবে, মানে আদারটা কি হবে বলো? ফার্স্ট কার্বনে ডাবল বন্ড তৈরি হবে নাকি? জি। তাহলে আনসারটা কি হবে, এই যে এটা, দেখছো? হ্যাঁ। ভেরি সিম্পল ইজ দ্যাট। এক্সপ্লেইন whether or not these two alkenes show geometric isomerism. দেখি বলো তো শো করে কিনা, এক্সপ্লেইন বলো, জিওমেট্রিক আইসোমেরিজম শো করে কিনা। এটা খুবই সোজা, তোমার সামনেই কিন্তু আনসারটা শো আছে। করতেছে না ভাই, কারণ আইডেন্টিক্যাল কোনো গ্রুপসই নেই ডাবল বন্ডের মধ্যে। তুমি মনে হয় উল্টা বলে গেছো। উল্টা। আইডেন্টিক্যাল গ্রুপস থাকলে তো জিওমেট্রিক আইসোমেরিজম শো করবে না। চিন্তা করে দেখো, এই যে এই কার্বনের সঙ্গে কি আইডেন্টিক্যাল গ্রুপস কানেক্টেড না? হ্যাঁ। আর এই কার্বনের সঙ্গে কি আইডেন্টিক্যাল গ্রুপস কানেক্টেড? এই কার্বনের না সঙ্গে এই কার্বনের সঙ্গে, না। তাহলে এই এইচ আর এইচ দেখতেছো না, দুইটা আইডেন্টিক্যাল আচ্ছা গ্রুপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, sorry। তাহলে কি দুইটা কি শো করবে? শো করতে করতে পারবে না, কারণ জিওমেট্রিক আইসোমেরিজম শো করার জন্য কি হইতে হবে, প্রত্যেকটা কি হইতে হবে, এ বি। সেম কার্বনের ডাবল বন্ড হতে হবে। হ্যাঁ, এ বি সি ডি, লাইক তোমার সেম কার্বনের মধ্যে মেইন কন্ডিশন হইতেছে দুইটা আইডেন্টিক্যাল গ্রুপ এনিহাও হইতে হবে না, যে কোনো একটা। এখানে CH3, তাহলে এখানে এইচ হইতে হবে। আর এখানে যদি এইচ হয়, এখানে তোমার CH3 হইতে হবে। কিংবা ওখানেও CH3 হইতে পারে, ওখানেও CH3 হইতে পারে, আবার এখানেও এইচ হইতে পারে, কিন্তু এখানে কোনোভাবেই CH3 হওয়া যাবে না। ব্যাপারটা বুঝছো? মানে একই সাইডের যে গ্রুপটা আছে এটা কিন্তু আবার নিচেও হওয়া যাবে না। ক্লিয়ার কি বলছি? ক্লিয়ার ক্লিয়ার, আর হ্যাঁ। যদি এটা সমান থাকে তাহলে কিন্তু জিওমেট্রিক আইসোমারিজম শো করা যাবে না। কেন শো করা যাবে না? কারণ এটা যদি হয়, এই যে আমি বললাম না রোটেশন, দেয়ার ইজ রেস্ট্রিক্টেড রোটেশন, এখানে কিন্তু কোনো রেস্ট্রিক্টেড রোটেশন নাই, কারণ এখানে আইডেন্টিক্যাল গ্রুপস আছে। ক্লিয়ার? বাট যখন এখানে আইডেন্টিক্যাল গ্রুপ থাকবে না, তখন রেস্ট্রিক্টেড রোটেশন থাকবে, ও এখানে যেতে পারবে না, ও ওখানে যেতে পারবে না, তখন গিয়ে তোমার বেসিক্যালি জিওমেট্রিক আইসোমারিজম শো করতে পারবে। তাহলে আমরা কি বলবো? both of them contain both cases there are two identical or functional groups and that's why neither show geometric isomerism. তাহলে কি লিখবো? both cases have two identical groups attached on their on their on one of their on one of their carbon within their carbon to carbon double bond. তো এটা যেহেতু, so neither show geometric isomerism. ওকে, এটা গেল। তারপরে আসো নেক্সটে, that when dry hydrogen chloride gas reacts with 2-methyl butene, two isomeric chloroalkenes are produced. Isomeric বলছে মানে আইসোমার। Give the structure of the major and the reason why more this is produced. এটা তো সোজা, ওই যে ক্লাসিক এডিশন রিঅ্যাকশন যেটা। এখন
প্রথমত কেন তৈরি হয় এটা তো ভালো করেই জানো। টারশিয়ারি কার্বোক্যাটায়ন, মানে কার্বোক্যাটায়নের উপর ডিপেন্ড করে। স্টেবিলিটি ইজ দ্য মেইন ফ্যাক্টর, ইজ ওয়াই ইটস দ্য মেজর প্রোডাক্ট, রাইট? এখন বলছে হাইড্রোজেন ক্লোরাইড 2 মিথাইল বিউটেনের সঙ্গে রিঅ্যাক্ট করে। আচ্ছা, 2 মিথাইল বিউটেন আমরা যদি একটু ড্র করি, এই যে এটা ড্র করলাম 2 মিথাইল, এই যে এটা হইতেছে আমাদের মেইন। এখন কি হয়েছে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস রিঅ্যাক্ট করছে। এখন তুমি আমাকে বলো তো কোন কার্বোক্যাটায়নটা তৈরি হইলে বেটার হবে কাশিফ? এখানে তৈরি হলে বেটার হবে, নাকি এই কার্বনের সঙ্গে কার্বোক্যাটায়ন তৈরি হলে বেটার হবে? সেকেন্ডের সাথে কেন মানে সেকেন্ডটা কি, মানে এইটা না এইটা, কোনটা? 1 2 সেকেন্ড 3, থার্ড না সেকেন্ড বলো? সেকেন্ডটা? হ্যাঁ, আচ্ছা, কেন? কারণ ওখানে কার্বন হাইড্রোজেন অলরেডি একটা দিয়ে রাখছেন এই জন্য। না, তোমাকে বারবার বলতেছিলাম এই কনসেপ্টটা, বলো এখন আমাকে। হ্যাঁ, দেখো এই কার্বনের সঙ্গে কয়টা কার্বন টারশারি কানেক্টেড? টারশারি জন্য হ্যাঁ, টারশারি কার্বন হাইড্রোজেন এই স্টেবল বেশি থাকবে কারণ মোস্ট ডোনেটিং ইলেকট্রন ডোনেটিং গ্রুপস তারা। না, স্টেবল বলতে আর কি, হ্যাঁ, মোস্ট ডোনেটিং, এক্স্যাক্টলি। তো এইখানে দেখো, এই যে তিনটা কার্বনের সঙ্গে যে বেসিক্যালি কানেক্টেড, যেটা এই যে এখানে, এই যে এখানে যদি প্লাসটা তৈরি হয়, মানে কার্বোক্যাটায়নটা তৈরি হয়, আর ওইটাও তৈরি হইতে পারে, দের ইজ অ্যানাদার চান্স দ্যাট একই জিনিসের ক্ষেত্রে এখানেও তৈরি হইতে পারে। ঠিক আছে, এখানে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ আর কি। আমি আর বাকি এইচ ড্র করতেছি না। এখানে মনে করো সিএল জয়েন করে ফেললো, না সিএল না, এইচ জয়েন করে ফেললো। এখন ওই যে এইচসিএল থেকে যে এইচটা জয়েন করে ফেলছে, ঠিক আছে, এখন সিএল অ্যাটাক করবে। এখন সিএল, দেখো এখানে মজার বিষয় হইতেছে যে এটা তো আনস্টেবল, তাই না? দুইটাই কিন্তু আনস্টেবল। কে বেশি স্টেবল আমাকে বলো তো, থার্ড ডিগ্রি না সেকেন্ড ডিগ্রি? থার্ড ডিগ্রি, তাই তো? হ্যাঁ, কেন বেশি স্টেবল? কারণ তার শি হ্যাজ 3 কার্বনস এন্ড দিস আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপস, রাইট? তিনটা কার্বন থেকে সে ইলেকট্রন পাচ্ছে, আর ও কয়টা থেকে পাচ্ছে? দুইটা থেকে তো অবভিয়াসলি স্টেবিলিটি কার বেশি? থার্ড। অবভিয়াসলি তার বেশি, থার্ড ডিগ্রির, তাই না? তাহলে এইটা দিয়ে যেটা তৈরি হবে ওইটাই তো মেজর প্রোডাক্ট হবে। তাহলে এই দেখো লাস্টের দিকে ক্লোরিন অ্যাটাক করে, নাকি, ও এখানে তো আরেকটা কার্বন দিতে ভুলে গেছি, সরি। তাহলে লাস্টের দিকে সরি, ক্লোরিন অ্যাটাক করে, আর এখানে এইচ যেটা ছিল, ঠিক আছে? তাহলে এইটা বেসিক্যালি মেজর প্রোডাক্ট হিসেবে তৈরি হবে। তাহলে আমরা এটা কি এভাবে লিখতে পারি? না, এভাবে লিখতে পারি না। আমরা এই স্ট্রাকচারটা এভাবে লিখতে পারি যে CH3, CH, ও ওয়েট, এটা তো লিখাও তো একটা, CCH3 এভাবে দেওয়া লাগবে। তারপরে আহ, নাকি, হ্যাঁ, Cl, কারণ এখানে এটা কিন্তু আমি ব্র্যাকেটে দিছি কারণ ইটস এ ব্রাঞ্চ। আর এটা হইতেছে CH2, আর এটা CH3। ঠিক আছে, বুঝছো কি বলছি? এটা কিন্তু সি না, এটা কিন্তু সি না, বুঝছো কি বলছি জি কাশিফ? ভাই, তো এইটা আনসারটা ক্লিয়ার, এই যে স্ট্রাকচার ড্র করা লাগবে না। you can give this structure if you want, or you can give that as well। এই যে ডিসপ্লেট ফর্মুলাটা ড্র করতে পারো, ক্লিয়ার? যে কোনো একটা ড্র করলেই জি হয়ে ভাই, যাবে। জি। তার কি বলতে তোমাকে এখানে যে, মানে they did not mention you what type of structure you are supposed হ্যাঁ to draw, হ্যাঁ right? So it's up to you। রিজনের ক্ষেত্রে অবশ্যই ওই যে টারশিয়ারি কার্বোক্যাটায়নস আর মোর স্টেবল দেন সেকেন্ডারি কার্বোক্যাটায়নস, সিন্স দে হ্যাভ হোয়াট, মোর ইলেকট্রন ডোনেটিং গ্রুপস, তাই না? তাহলে এইটাই লিখে ফেলবা, এটাই হইতেছে আনসার। ঠিক আছে, ভেরি ইজি, ভেরি সিম্পল ইজ দ্যাট। তারপরে আমরা নেক্সটে চলে যাই। দ্য মেজর প্রোডাক্ট ফর্মড ইন সি can also be formed from 2-methyl-butanol in one step using phosphorus 5 chloride. Complete the equation for this reaction. So ওই যে ওইটা কিন্তু লেকচার শিটেই আছে, HCl POCl3 তো বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে, আমরা জানি। হ্যাঁ, আর এখানে অন্যদিকে ওই কি বলে হ্যালোজেন অ্যালকিনটা তৈরি হবে, যেহেতু OH-টা চলে গেছে। তাহলে তোমার C5H11 OH-টা যেহেতু চলে গেছে, এখানে Cl চলে আসবে। তাহলে আনসারটা কি দাঁড়াইলো? ও সরি, এখানে HCl। সো এটা হইতেছে কমপ্লিট ইকুয়েশন। বলতে দুইটা রিয়াকশন কেন গ্রেটার ইল্ড তৈরি করবে অফ দিস ক্লোরোঅ্যালকিন এন্ড দেন দ্য কম্বাইন্ড রিয়াকশনস ইন বি এন্ড সি। বি এন্ড সিতে যে কম্বাইন্ড রিয়াকশনটা হয় এটার চেয়ে কেন বেশি ইল্ড দিবে, কেন বলতে পারবা? কারণ রিয়াকশনটা কিন্তু একটা ওয়ান স্টেপ প্রসেস, তাই না? মানে চিন্তা করে দেখো, রিয়াকশনটা এটা ওয়ান স্টেপেই তো এই জিনিসটা তৈরি হইতেছে, তাই না? আর এটা তো দুইটা স্টেপে তৈরি হইতেছে। আর ওয়ান স্টেপে তৈরি হওয়ার ফলে কি হইতেছে, তোমার দুইটা স্টেপে দেখো, দুইটা স্টেপে কিন্তু আইসোমার দিতেছে। ওয়ান স্টেপে কি আইসোমার দিতেছে? ডিরেক্টলি তো ওই প্রোডাক্টটা তৈরি হয়ে যাচ্ছে, তাই না? ওয়ান স্টেপে হলে কি বলে ইল্ডও হায়ার হওয়ার কথা। ইয়েস, ইয়েস, এক্স্যাক্টলি। সো আমরা লিখতে পারি দ্য রিয়াকশন ইজ ওয়ান স্টেপ, দ্য
reaction is one step, তারপরে তোমার এটা লিখতে পারি yield is higher because in the two-step process both steps give isomer. Yield is higher because in the two-step process it gives isomers, and we don't want isomers, do we? We want না this one. Give the bond and wave number range of its absorption in the infrared spectrum of আচ্ছা বুঝছি, that which would not be in the infrared spectrum of this chloroalkane. আচ্ছা আমি ডাটা বুকলেট এনে দেখাইতে দিতেছি না, বাট আমি যদি বলি তুমি আমাকে বলো তো কাশিফ কোনটা থাকবে না, বলো এটার মধ্যে কোনটা কি থাকবে আছে, কোন ফাংশনাল গ্রুপ আছে বিউটান 12 এর মধ্যে? OH, তাই না? OH ক্লোরোঅ্যালকেনের মধ্যে আছে? না তাহলে আমাকে বলো ইনফ্রারেড ওয়েভ নাম্বার রেঞ্জ যেটা, এটার যে ওয়েভ নাম্বার রেঞ্জ, আই ডোন্ট নো, আই থিঙ্ক অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার ওয়েভ রেঞ্জ হচ্ছে 3750 থেকে 3200 ওকে, তুমি তো আরো ভালো মুখস্থ করে বলছো, 3750 3200 থেকে CM1 মাইনাস এটা। এই জিনিসটা তুমি মানে এই রেঞ্জের মধ্যে তুমি যে পিকটা, এই পিকটা তুমি এই কম্পাউন্ডের স্পেকট্রামের জন্য দেখতে পারবা, কিন্তু কি এটার জন্য দেখতে পারবা না? না দেখতে ভাই পারবা না। দেখতে পাবো এটাই হইতেছে তোমাকে লিখতে হবে, আর কিছু না। তাহলে হোয়াট ইজ দ্য বন্ড হিয়ার? দিস ইজ দ্য বন্ড। সো OH in the liver, enzymes oxidize some alcohols as part of the process, which removes them from the body. During this process, any aldehydes produced are toxic. Other alcohols are excreted unchanged. Between 1880 and 1950, 2-methylbutanol was used as an anesthetic. Explain why 2-methylbutanol ইয়ে করা হয়েছে, কেন এটাকে প্রেফার করা হয়েছে? আচ্ছা কেন বলতে পারবা? কি ভাই লিভারটা হ্যাঁ, লাইক why do you think, লাইক বলছে কিছু এনজাইম আছে যেগুলো বেসিক্যালি অ্যালকোহলকে অক্সিডাইজ করে টক্সিক রিমুভ করার জন্য। এখন প্রশ্ন হইতেছে কোন অ্যালকোহল, মানে এখানে দুই ধরনের অ্যালকোহল আছে, 2-methylbutanol, আর একটা হচ্ছে টারশিয়ারি, একটা প্রাইমারি। why do you think the tertiary one was preferred? আর অক্সিডাইজড হবে না তাই এক্স্যাক্টলি, গুড। কেন অক্সিডাইজড হবে না? আচ্ছা প্রাইমারি অ্যালকোহলটা অক্সিডাইজড হয়ে কি তৈরি হতে পারে? প্রাইমারি অক্সিডাইজড হয়ে আপনার অ্যালডিহাইড কি বলে এক্স্যাক্টলি, ফর্ম হতে পারে আমাদের আগের কনসেপ্ট দেখছো, এটা কিন্তু শিখাইছি ক্লাসে, দ্যাট প্রাইমারি অ্যালকোহল হ্যাঁ সেম অক্সিডাইজ কোশ্চেন হইলে আগে করেছে হ্যাঁ শিফট হইলে অ্যালডিহাইড তৈরি করে। সো অবভিয়াসলি আমরা চাইবো না এটা তৈরি হইতে, তাহলে এটাই লিখতে হবে দ্যাট ইট ওয়াজ 2-methyl butanol is tertiary and will not to aldehyde, which is toxic and you don't want that, do we? So that's what it goes. Number 4 টা বলো তুমি। এটা হচ্ছে ডি আই থিংক এক্স ওয়াই জেড একটু দাঁড়াও, স্কেলার ফর্মুলা তো হ্যাঁ ইনক্রিজিং হ্যাঁ এক্স জেড ওয়াই ডি বলতো তাই না? এক্স ওয়াই ডি XZY কেন XZY? কারণ ইনক্রিজিং বয়লিং টেম্পারেচার। XZY কারণ Y হইতেছে দ্য আনব্রাঞ্চড, সো অবভিয়াসলি তার সবচেয়ে হাইয়েস্ট বয়লিং টেম্পারেচার থাকবে। দ্যাট মিনস আমরা এগুলোর সব যদি স্কিপও করি, তুমি ভালো করে দেখো, তুমি একটু কমন সেন্স ইউজ করলে দেখতে পাচ্ছ ওয়াইটা কিন্তু সবার লাস্টে, সো আনসারটা কি থাকবে? ডি। এত কিছু চিন্তা না করলেও, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড কি বলছি? তুমি জি কমন ভাই সেন্সও ইউজ করতে পারো যে ও আচ্ছা এটারই তো সবচেয়ে হাইয়েস্ট থাকার কথা, ব্রাঞ্চিং নেই দেখে লাস্ট হ্যাঁ লাস্টে থাকবে। ঠিক আছে, কোনো সময় একটু কমন সেন্স ইউজ করে তাড়াতাড়ি করতে হবে। এটা দেখে বলো তো কি হবে তাড়াতাড়ি, এগুলো খুবই সোজা টু বি অনেস্ট। এটাও ডি হবে ই অক্ট 5 ইন 3 হবে এটাও টি হবে নাকি? ই ই অক্ট 5 and 3 অল ই অ্যাক্ট, হ্যাঁ ই হওয়ার কথা। কেন বলো তো ই কেন? ব্রাঞ্চিং সেকেন্ডে আর একটা ডাবল হয়েছে জেড মানে কি টুগেদার, ই মানে কি অপোজিট, তাই না? তো তারা তো অপোজিটই আছে। প্রায়োরিটি গ্রুপ যদি দেখো, এটা একটা প্রায়োরিটি গ্রুপ, এটা একটা প্রায়োরিটি গ্রুপ, দুইটা ভিন্ন ভিন্ন সাইডে, তাই না? লাইক দে আর ইন ডিফারেন্ট সাইড, সো অবভিয়াসলি ই হবে। তাহলে এটা কাট বি আর ডির মধ্যে কেন তুমি ডিটা মানে অক্ট 5 এন কেন ধরছো বলো তো, 3 কেন না? ওটা অক্ট 3 তো ভাই তিনটা কথা বলছে এখানে 5 না 5 না
গুড, ঠিক আছে। তারপর কম্পাউন্ডস এল ক্যান বি কনভার্টেড ইনটু কম্পাউন্ড এম, হুইচ রিএজেন্ট শুড বি ইউজড? কম্পাউন্ড এল মানে এটাকে তুমি কিসে কনভার্ট করতে পারো? এম এ। আমাকে বলো তো কি হবে এখানে? কি হাইড্রোক্লোরিক? চিন্তা করে দেখো, এখানে কিন্তু হ্যালোজেনে অ্যালকেনে কনভার্ট করা হইতেছে, তার মানে আমাদের এখানে কি ধরনের ক্লোরিন রিলেটেড কোনো জিনিস দরকার। আচ্ছা, সরি, ক্লোরিন রিলেটেড যদি কোনো পটাশিয়াম জিনিস থাকে, ক্লোরাইড ব্যবহার করি। KCl হুম, দিয়ে কি করা যাবে? হ্যাঁ, করে। পটাশিয়াম ক্লোরাইড তো ভাইয়া কার্বন টু কার্বন ডাবল বন্ডের সঙ্গে রিঅ্যাক্ট করে না। কেমনে রিঅ্যাক্ট করবে? আবার PCl5ও কিন্তু রিঅ্যাক্ট করে না, তোমাকে আমি আগেই দেখাইছিলাম। পটাশিয়াম হয় না, হ্যাঁ। তাহলে আনসারটা কিন্তু ঘুরে ফিরে কি দাঁড়াবে? আনসারটা গ্যাসিয়াস হইতে হবে যে কোনো একটা। তাহলে ক্লোরিন, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এখন প্রশ্ন হইতেছে বলো বি কেন হবে না? ওইটাও তো গ্যাস। ওটা হাইড্রোজেন আছে এই জন্য। এখানে যে দুইটা ক্লোরিন দিতে পারবে, সে তো একটা ক্লোরিন দিতে পারবে। ও তো হ্যাঁ, ডায়টোমিক, তাই না? জি। তো দিন শেষে আনসারটা কি দাঁড়াইলো? এইটা। আর এখানে তো 5টা ক্লোরিন দিবে, আর এটা তো রিঅ্যাক্টও করে না, তাই না? তো ব্যাপারটা হইতেছে এইটা। হ্যাঁ, হ্যাঁ। কম্পাউন্ড এল ক্যান অলসো বি কনভার্টেড ইনটু কম্পাউন্ড এন। আচ্ছা, এটা কি, এটার জন্য কি হবে বলো? একটা ক্লোরিন এটা লাগবে। পিছিয়ে আছে। হ্যাঁ, গুড, একটা। গুড। নাকি? না, ভুল বলছি? হ্যাঁ, এটাই। হ্যাঁ, HCl, ঠিক আছে। তারপরে নেক্সটে যাই। হ্যালোজেন অ্যালকিনস আর ইউজফুল রিএজেন্টস ইন অর্গানিক সিনথেসিস, কমপ্লিট দ্য টেবল অ্যাবাউট দিস রিঅ্যাকশন। আচ্ছা, দেখি আমাকে বলতে থাকো এক একটা, এগুলো কিন্তু সব মুখস্থ, মানে যদি মুখস্থ করতে পারো। পটাশিয়াম হাইড্রোক্সাইডের জন্য সলভেন্ট হবে ওয়াটার, আর এটা সাবস্টিটিউশন হচ্ছে। হ্যাঁ, পটাশিয়ামের জন্য ওয়াটার, এটা সাবস্টিটিউশন হচ্ছে। পরেরগুলো? অ্যামোনিয়ার জন্য ইথানল হবে সলভেন্ট, আর টাইপ অফ রিঅ্যাকশন হবে সাবস্টিটিউশন এটাও। হুম। আর KCN এর জন্য ইথানল, আর এটাও সাবস্টিটিউশন। আর KOH এর জন্য ইথানল, এটা এলিমিনেশন হবে। এলিমিনেশন Substitution, হবে। আমি গুড। বলে দিছি। তাহলে এইটা হইতেছে তোমার টেবিলটা ভালো করে দেখতে পারতেছো, ভেরি ইজি টু বি অনেস্ট, আহামরি কিছু না, সব ইয়ে করে হয়ে যাবে। আইউপ্যাক নেম অফ, কি বলছে, রিঅ্যাকশন 3 এর ক্ষেত্রে যেটা তৈরি হয়, এটা কি ইটস আ সাইনাইড গ্রুপ, রাইট? তাহলে নাইট্রাইল গ্রুপ, তাই তো? তাহলে এটা এটা কয়টা আছে? বিউটেন নাইট্রাইল হওয়ার কথা না? হ্যাঁ, বিউটিন নাইট্রাইল হওয়ার কথা, কারণ দেখো এখানে কিন্তু একটা কার্বনের সংখ্যা বাড়ছে, তো এটা পারছে, বিউটিন হ্যাঁ। নাইট্রাইল হবে। তারপরে বলছে দ্যাট, তারপরে বলছে দেখো, দ্যাট কমপ্লিট দ্য মেকানিজম ফর রিঅ্যাকশন টু, শো দ্য ফর্মেশন অফ ইন্টারমিডিয়েট এফ এন্ড এভরিথিং এন্ড অল। এটা যদি আমি এখানে ছোট করে দেখাইও, এটা হবে তোমার কি বলে, ইটস আ মেকানিজম এজ ইউ ক্যান ক্লিয়ারলি সি। দেখো এই মেকানিজমটা খুবই সোজা বলতে গেলে। তোমাকে দেখো প্রথমে কি করতে হবে, এই যে এইটা আছে না, এটা এখানে এটা ড্র করতে হবে না পুরোপুরি, তারা জাস্ট ড্র করে দেখাইছে আর কি। প্রথমেই তুমি এটা নিউক্লিওফাইল হিসেবে অ্যাক্ট করবে, নিউক্লিওফাইল হিসেবে অ্যাড করবে, সে বেসিক্যালি পার্শিয়ালি পজিটিভলি চার্জ কার্বনকে অ্যাটাক করবে। দিস ইন টার্ন হাইড্রোলাইটিক ফিশনের মাধ্যমে এটা ব্রেক হয়ে পার্শিয়ালি নেগেটিভলি চার্জ ব্রোমিন, উইচ ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, সে এটা নিয়ে ভেঙে যাবে, এই ইলেকট্রনটা নিয়ে ভেঙে যাবে। আচ্ছা, সে এখানে আসে। তো এখন কি হবে? নাইট্রাইল তৈরি করার জন্য অবশ্যই একটা হাইড্রোজেন সরাইতে হবে। সো যেমন খুশি তেমন হয়, যে এখানে যে কোনো একটা হাইড্রোজেন, বেসিক্যালি বুঝতেই পারতেছো, তার বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনস নাইট্রোজেনকে ডোনেট করে, কারণ বুঝতেই পারতেছো নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন, অ্যান্ড দেন একটা হাইড্রোজেন বের হয়ে আসে। এখন এই হাইড্রোজেন কি করবে? ও আর ও রিঅ্যাক্ট করে বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি করবে? HBr। ক্লিয়ার কি বলছি? জি ভাই, কি? তাহলে মেকানিজমটা অবশ্যই মনে রাখো, বিশেষ করে কার্লি অ্যারোস রেলেভেন্ট ডাইপোলস আগের ক্লাসেই বলছিলাম, নাইলে তুমি মার্ক পাবা না। আর ডিতে প্রবলেম আছে ভাই, এটা একটা পারি যখন সলভ করছিলাম কোনটা? 6 ডি। আচ্ছা, ডি নেক্সট। হবে না, ওকে। এখানে বলছে দ্য রিলেটিভ রেটস অফ হাইড্রোলিসিস অফ আ সিরিজ অফ হ্যালোজেন অ্যালকিনস were determined using the following method. 5, এটাও ইন আ সেন্স ভেরি ইজি, ইটস দ্য ক্লাসিক হ্যালোজেন অ্যালকিন স্টাফ। ইউ আর সাপোজ টু টক অ্যাবাউট দ্য কেমিক্যাল রিয়াকশন, দ্য স্ট্রাকচার মানে বুঝতে পারতেছো, থার্ড ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, 1 ডিগ্রির কনসেপ্ট একটু আগেই বলছিলাম, তাই না? স্ট্রেংথের কথা, ওই যে বন্ড এনথালপি, তাই না? ইজেন্ট ইট? সো এটা তো আহামরি কিছু না। কেমিক্যাল রিয়াকশন অকারিং, এখানে তোমার মানে কি ধরনের কেমিক্যাল রিয়াকশন হইতেছে ওইটা বলতে হবে। তা আমি যদি মানে বলি আর কি, কেমিক্যাল রিয়াকশন বলতে আর কি কি ধরনের মেকানিজম হইতেছে, তো এটা কি হবে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, একটু আগে তো নিজেই উপরে লিখলা মেকানিজমটা, তাই না? হ্যাঁ, তাহলে আমি যদি পয়েন্টসগুলো দেখাই, মার্ক স্কিম পয়েন্টসগুলো দেখাই না, আনসারটা না লিখে, কি কি ওরা বেসিক্যালি দেখো ওরা কি করছে। এটা হচ্ছে মার্ক স্কিম পয়েন্টস, ঠিক আছে? দেখছো ওরা বলছে দ্যাট মেকানিজম ইজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটা অবশ্যই এভাবে লিখবা না, মানে লাইন বাই লাইন লিখবা। তোমাকে অবশ্যই এই ধরনের 6 মার্কের ক্ষেত্রে বারবার বলতেছি যে পয়েন্টসগুলো তোমাকে বলবে, পয়েন্টসগুলো যাতে টাচ করো, লিস্ট 5 মার্ক পাবা।
6 মার্ক না পাইলেও, ঠিক আছে? এন্ড ইটস দ্য বেয়ার মিনিমাম ইউ শুড ডু। কেমিক্যাল রিঅ্যাকশন ওকার, প্রত্যেকটা পয়েন্টের জন্য 2 মার্ক করে পাচ্ছি এখানে। হ্যাঁ, প্রত্যেকটা পর্যন্ত 2 মার্ক করে আছে। তো এই যে এইটার জন্য 1 মার্ক, এটার জন্য অবশ্যই আরেক মার্ক, এটার জন্য আরেক মার্ক, ঠিক আছে? এই যে আচ্ছা, টাইম বুঝতে টেকেন পেরেছি। ফর দ্য প্রেসিপিট, এই যে তুমি যে বলছো প্রেসিপিট তৈরি হয়, প্রেসিপিটটা কিভাবে টাইমের সঙ্গে রিলেটেড এবং টাইমটা কিভাবে সঙ্গে রিলেটেড, এই যে লাস্টের পার্টটা 4th মার্কটা এটা বলে আর কি। বন্ড এনথালপি অফ দ্য বন্ড ডিক্রিজেস গোয়িং ডাউন গ্রুপ 7 অ্যাজ ইউ গো ডাউন গ্রুপ, বন্ড এনথালপি ইনক্রিজেস না ডিক্রিজেস? ডিক্রিজেস, রাইট? বন্ড এনথালপি কমে, ডিক্রিজেস। সো বন্ড এনথালপি যেহেতু কমে, কম এনার্জি লাগবে, সো অবভিয়াসলি রেট অফ রিঅ্যাকশন কি হবে, বাড়বে না কমবে? বাড়বে। তো এই বাহ, 4টা মার্ক এইখান থেকে আসতেছে। 5 নম্বর মার্ক, ইউ নিড টু স্পিক অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ দ্য হ্যালোজেন অ্যালকিন। সো ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ওই যে ওইটা তো আমি এক্সপ্লেন করছি, থার্ড ডিগ্রি এই যে এটা আর কি, হ্যাঁ। ঠিক আছে? এইটার জন্য 5 নম্বর মার্ক। তো আর স্ট্রাকচার বলি আমি জাস্ট এই যে ডিগ্রি গুলা বলে কথা বললেই হবে। অবশ্যই, অবশ্যই। আর সাথে লাস্টের দিকে 6 নম্বর মার্কটার জন্য লাস্টের দিকে যেটা হইতেছে, মানে প্রত্যেকটা কম্পাউন্ড, যেটা এই যে উপরে যে কম্পাউন্ড আছে, এটা সেকেন্ড ডিগ্রি না থার্ড ডিগ্রি, এটা ফার্স্ট ডিগ্রি না সেকেন্ড ডিগ্রি, এগুলো একটু মানে ইনক্লুড করতে হবে। কারণ এটা যেহেতু মানে কি কোনটা এখানে ইয়ে কি বলে, এটা হইতেছে থার্ড ডিগ্রি, তাই না? দেখো সবচেয়ে কম সময় লাগতেছে এটার। ক্লিয়ার হ্যাঁ। কি বলছি? সো এইটা যে এই রিলেশনটা কিন্তু তৈরি করতে হবে, তখনই গিয়ে তুমি 6 নম্বর মার্ক পাবা। ওকে, সো আশা করি বুঝছো। এই ওয়ার্কশিটটা মোটামুটি বলতে গেলে শেষ আজকের জন্য, এটুক পর্যন্তই। নেক্সট ক্লাস থেকে আমরা ইউনিট 3 শুরু করব। সো homework দিছি, দেখছো তো, রাইট? You have seen the homework in WhatsApp group. This is the new homework. Please submit it by 2nd April, and if you have any issues let me know, কারণ এরপর আমরা ইউনিট 3 তে চলে যাব, and ইউনিট 3 এর পরে কিন্তু মক শুরু হয়ে যাবে। আরেকটা কথা আমি রুবাবকে বলছি, আর সেটা হইতেছে তোমাকেও বলতেছি, that I'm going to provide 3 video links. Please just check them out. This is the commonly asked question of unit 1 and unit 2. It will be really helpful before the mocks. Am I clear? কি বলছি? এটা ঠিক আছে। আমাদের এক্সাম এসেনশিয়ালস এর ইয়েতে চ্যানেলেই আছে। তো আজকের জন্য বাই, সি ইউ।